উত্তরণ হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু আমরা সব এক জায়গায় এসেছি এবং হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সময়টা একটু বেশি নিয়েছে, কোনো কোনো সময় কিংকর্তব্য বিমূঢ় ছিল, কখনো লক্ষ্য স্থির করতে হয়তো আপনার দ্বিধায় ছিল, কিন্তু সে দিন শেষে কিন্তু তারাও সফল হতে চলেছে, জাতি হিসেবে আমরা কিন্তু সফল হতে চলেছি। এখন বাধা বলেন এটা থাকবে, কারণ ফ্যাসিবাদীদের আমি আবারও বলছি সুবিধাভোগীর এদেশে আছে, মুষ্টিমেয় কিছু পালিয়ে গিয়েছে, বাট তাদের দোষটা কিন্তু এদেশে আছে। অর্থাৎ দেশটা যাতে অকার্যকর হয়, বাংলাদেশ যাতে সঠিক পথে চলতে না পারে, এই আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ এর আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা যদি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় সমৃদ্ধি অগ্রগতি এই ব্যাপারে আমরা কিন্তু একমত হতে শিখেছি, আমি এটা আপনাকে বলবো। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমার মনে হয় না যে নির্বাচন অথবা জুলাই সনদ অথবা ধরেন কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার, এটা আমরা যেভাবে চাইছি তাতে আমার মনে হয় না যে কোনো ষড়যন্ত্র, কোনো শক্তি আমাদের এই চাওয়ার। জনাব শেখ রবিউল আলম, আর আরেকটু যদি এক্সটেন্ড করি, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপি বা অন্যান্য জামাত বা যাদের কথাই যদি আপনি বলেন, সামনে যেহেতু ভোট, তাহলে আওয়ামী লীগ যেটি আসলে পতিত এবং নেতারা পালিয়ে গেছে, কিন্তু তার যে ভোট ব্যাংক সেটি নিয়ে গণমাধ্যমে নানান রকম আলোচনা আছে, এবং সেই ক্ষেত্রে বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন তার মতো করে, এবং বিএনপি বিভিন্ন সময় যেটি বলেও যে এই যে ডাকসু রাকসু নির্বাচনগুলো হলো, সেখানে আসলে কেন জামাতের আসলে বিজয় হলো এর ব্যাখ্যাও খোঁজা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে সমর্থনের ভোটটা রয়েছে সেটি টানার ক্ষেত্রে আসলে এক ধরনের তাদের আবার একটা পুনর্বাসনের জায়গা তৈরি হয় কিনা। হ্যাঁ, সেই আতঙ্কটা আছে, কিন্তু এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার সুযোগটা কম আছে। আমি কোনো দলের ভোট আছে এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন। একটি দলকে তারা হয়তো পছন্দ করত, কিন্তু সেই দলটি যে ফ্যাসিবাদ সেটা তো প্রতিষ্ঠিত হয়েছে। খুব কম সংখ্যকই লোক থাকবে ওই ফ্যাসিবাদী শক্তিকে অনুসারী এখন থাকতে। তার ওই ফ্যাসিবাদী শক্তির বাইরে অনেক অপশন আছে, সে অন্য রাজনৈতিক দলকে পছন্দ করার সুযোগ আছে, রাজনীতিতেও সক্রিয় হওয়ার সুযোগ থাকবে। অথবা ধরেন পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য একাধিক প্রার্থী সে পাচ্ছে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে সেটি কি একটা কৌশলের জায়গা ওপেন হয়ে গেল কিনা, কারণ এই সংস্কৃতি তো আমাদের আছে যে কৌশলে কোনো জায়গায় অনুপ্রবেশ করে পরবর্তীকালে আবার মহিমায় আবির্ভূত হওয়া, মানে সে ব্যাপারে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি সজাগ আছে। তবে এটা মনে রাখা দরকার, মাস পিপলের পলিটিক্সের মধ্যে ধরেন কিছু বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটা মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আবার এটাও তো ঠিক আছে যে যারা রাজনীতির সাথে ওইভাবে একেবারে যুক্ত ছিল না, আওয়ামী লীগের সুবিধাভোগী না, আওয়ামী লীগের ধরেন শুভানুধ্যায়ী সমর্থক, কিন্তু রাজনীতিতে যুক্ত ছিল না, দায়িত্বশীল কোনো পদে ছিল না, সে যদি একটা, তাকে আপনি কিভাবে সাধারণ নাগরিক বলবেন? সে আবার কোন রাজনৈতিক দলের প্রথম থেকে শুরু করার অধিকার আপনি রহিত করবেন কি করে? করতেই পারে। জামাত ইসলামের আদর্শ যদি সে যে প্রক্রিয়া আছে সংগঠন করার, আর আগে যদি আওয়ামী লীগের মধ্যে যুক্ত থেকে না থাকে, তো সেটা জামাত ইসলাম রহিত করবেই কি করে? অথবা বিএনপিতে যদি সে একেবারে প্রাথমিক সদস্য হয়ে রাজনীতিতে আসতে চায়, তো সেটা রহিত করা কিন্তু কঠিন। তবে রাজনৈতিক দলগুলি সজাগ আছে যে ওই সুবিধাভোগী বা পতিত ফ্যাসিবাদের শক্তি যাতে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে অন্য দলের বা অন্য আদর্শ ধারণ করে এসে সুবিধাভোগী হতে না পারে, সেই চেষ্টা তো আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি না, এটা ফ্যাসিবাদী শক্তিকে আমি রাজনৈতিক শক্তি বলি না। হ্যাঁ, এটা একটা পতিত শক্তি, পরিত্যক্ত শক্তি। বর্তমানে বাংলাদেশের আইনে সেই আওয়ামী লীগেরও বিচার হতে চলেছে সংগঠন হিসাবে, তো যার ফলে এখন তাদের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা ওই ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অথবা রাষ্ট্রের পুনর্বাসনের জায়গাগুলি চিহ্নিত করে সতর্ক থাকতে পেরেছি। ব্যত্যয় একেবারে এভাবে ছেকে ছেকে তো সম্ভব না একেবারে, মানে এই প্রশ্নে এখনো ঐক্য আছে সবার মাঝে, ঐক্য আছে, ঐক্য থাকতে হবে। আর সেটি যদি না থাকে তাহলে এর জন্য মূল্য দিতে হবে জাতিকে, এর জন্য মূল্য দিতে হবে অন্যান্য রাজনৈতিক দলকে। এখন ঐক্য তখনই থাকবে যখন হচ্ছে যে আপনি সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশটা এবং প্রয়োজনটা রাজনৈতিক দলগুলি অনুধাবন করবে। রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে না, যে কোনো মূল্যে আমার ক্ষমতার অংশ চাই, অথবা যে কোনো মূল্যে ব্রুট মেজরিটি চাই, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাই, যে কোনো জায়গায় আপোষ করতে চাই, সেটা প্রশাসনে হোক, আওয়ামী লীগ হোক, এই অভিযোগ তো দুর্বৃত্ত হোক, এক দলের আরেক দলের বিরুদ্ধে তো আছে। না, অভিযোগ করুন, আপনি যেভাবে কথা বলছেন, না আমি বলছি যে অভিযোগ থাকবে, অভিযোগ করুন, অভিযোগ তো ভালো। আপনি যখন আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি সতর্ক থাকছি, আমি যখন আপনার বিরুদ্ধে যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় যে কোনো ভাবে যাওয়ার সুযোগ কি আর আছে? আমার মনে হয় না। আমার মনে হয় জনগণের ক্ষমতায়ন হয়েছে,
যার ফলে আরেকটা বিএনপি সম্পর্কে অন্তর্বর্তীকালীন বলা সরকার হয়েছে আছে। যে সংস্কার বাদ দিয়ে শুধুমাত্র একটা ভোট দরকার এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দরকার, এই অভিযোগ তো বিএনপি সম্পর্কে করেছে অন্যান্য রাজনৈতিক দল, না, বুঝছেন না? রাজনৈতিক দল করেছে কিন্তু তার ভিত্তি আছে নাকি? বিএনপি তো নির্বাচনী তো চাচ্ছে, একটা ভোটের দরকার হলে আমি একটা ভোট চাইলে মানুষ আমাকে দিয়ে দেবে বিচার বিশ্লেষণ ছাড়া? কোন দলটাকে ক্ষমতায় দিচ্ছে, ধরেন আমি জামাত ইসলামের কথা যদি বলি, হ্যাঁ ভালো রাজনীতি করেছে, তো তারাও তো স্বাধীনতার 53 বছর প্রতিষ্ঠার পর থেকে 84 বছর রাজনীতি করেছে, মানুষ কি ধারণ করেছে? ধারণ না করলে তো ক্ষমতায় থাকতো, অথবা ধরো বিরোধী দল হতো, সে সুযোগ তো হয় নাই। এবার আবার বিশ্লেষণ করার সুযোগ হয়েছে, তারা জনগণের কাছে যাচ্ছে, জনগণ নির্বাচিত করলে ডেফিনেটলি সেটা গণতন্ত্রের অংশ, সেটা হচ্ছে তার বৈধ সরকার গঠনের তার সক্ষমতা, তাই তো? তো জনগণ যাকে বেছে নেবে সেটা থাকবে। তবে রাজনৈতিক দলগুলো রাতারাতি অপকৌশল পরিত্যাগ করতে পারবে না, কিন্তু এটা তো ঠিক যে পরিত্যাগ করা শুরু করেছে। আপনি সেটা যদি একটা বলেন, positive হ্যাঁ জায়গা। বলেন যে কালকের মধ্যেই সব রাজনৈতিক দল, এখন আমাদের সব শ্রেণী পেশার মানুষের রাজনীতিতে যুক্ত আছে। আপনি যদি বলেন একটা ক্রাইম আর যে প্রতিষ্ঠিত ক্রাইম আর সেও কিন্তু ভোট দেয় অথবা কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে চায়, এই কালচারের বাইরে তো নেই। তো আপনি এক বছরের মধ্যে সব রাজনৈতিক দল একেবারে বিশুদ্ধ হয়ে রাজনীতিতে চলে আসতে পারে সেটা আশা করা আসলে- সেটা না, জি। আমরা আস্তে আস্তে এটা চিহ্নিত করছি এবং অবৈধ শক্তি, অনৈতিক শক্তি, এগুলিকে রাজনীতির বাইরে নেওয়ার যে চেষ্টা সব রাজনৈতিক দল শুরু করেছে, যে উদ্যোগ, নিশ্চয়ই তা সফলতা পেয়ে যাবেন হয়তো অল্প দিনের মধ্যে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার, অবৈধ শক্তি অনৈতিক শক্তিকে রাজনীতির বাইরে রাখার প্রচেষ্টা আপনি খুব তীক্ষ্ণ চোখে দেখতে পান কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে? দেখেন, আপনার এই প্রথম কোশ্চিনটা খুব ইন্টারেস্টিং এবং ভাই যেভাবে উত্তর দিচ্ছেন, এই উত্তরের সাথে আমার অ্যাডিশন করা ছাড়া এটাকে বিপক্ষে বলার কিছু নাই। অ্যাডিশন করার ক্ষেত্রে একটু কিছু কথা বলি। কেন ইলেকশনে আমরা বহিঃশক্তির কথা বলতেছি? ফেলানির কথা মনে আছে? ফেলানি ছিল 14 বছরের একটা মেয়ে, তার বাড়ি ছিল কুড়িগ্রাম, ফুলবাড়ি, সেই বর্ডারের ধারে। তাকে আপনি গুলি করে মেরে তার কাটায় ঝুলায় রাখলেন কেন? 11 সালে ঘটনা বলতেছি। আপনি কি বললেন? রিভিশন ইলেকট্রাল রোল করলেন, করে আসামে আইন করলেন যে আধার কার্ড যাদের যাদের নেয় তারা সবাই বাংলাদেশে পাঠায় দাও বললে বর্ডারে আপনি পুশিং করা শুরু করে দিলেন। কথাগুলো খেয়াল করে দেখেন। আজকে আমি অন্য কারো কথা জানি নাই, 300 জন এমপি কোন ভিসায় ইন্ডিয়াতে আছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ফ্যাসিবাদের যারা দোসর ছিলেন তারা তো লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে চলে গেছে। আবার একটা জিনিস খেয়াল করেন, এরা কিন্তু কেউ টাকা এই দেশে রাখেনি। তাহলে এই দেশে যদি টাকা না রাখে তাহলে টাকাটা এই দেশে আসবে কোথায় থেকে? টাকাটা হয় ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, হুন্ডি দিয়ে আসতে হবে, না হলে বর্ডারের মাধ্যমে আসতে হবে। তাহলে ফ্যাসিবাদের কোনো লোক তো এখানে নাই এখন আর। মানে ক্রেডিট দিব, বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গো ধরে কোনোদিন কোথাও বসেন। আন্দোলন হয়েছে, মানুষ চাইছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ করে দিচ্ছে। আজকে বিএনপি সর্ববৃহৎ দল, এ বিষয়ে তো অস্বীকার করার কিছু নেই। তিনরা প্রথমে নিয়েছিলেন অবস্থান যে কি গণভোট হবে না। তারা যখন উপলব্ধি করলেন যে না, গণভোট দরকার, গণভোট ছাড়া, এই জনগণের সার্বভৌম ক্ষমতা ছাড়া এটা পাশ হবে না। আর এই যে এখানে একটা কথা বলছি না আমরা, যে সংবিধান সংস্কার, জনাব শাহরিয়ার, এটা কি আসলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, মানে আপনি যেটি পড়লেন, এইটা আপনাকে বল, সংবিধান যেহেতু নাই, সংবিধানে গণভোটের ব্যবস্থা কিন্তু নেই। ওখানে যে অংশটি আপনি পড়লেন, এই যে অংশটা সার্বভৌম ক্ষমতা, এটা লাগবে, না হলে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ আর আউটসাইড দ্য স্কোপ অফ দা, তার মানে এটা আমাদের বাধ্যবাধকতা, আমাদের বাধ্যবাধকতা জনগণের কাছে যেটা। এবং কার একটা কারণ বলি, 8ম সংশোধনী আইনে বলে দিল যে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। যদি কেন করা যাবে না, যেমন হাইকোর্টের তখন বেঞ্চ দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবৈধ ঘোষণা করছে। সো জনগণ যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে বলে যে গাঠনিক পাওয়ার, এই সংবিধান তো জনগণের জন্য। জনগণ যদি বলে না আমি এই সংবিধান মানি না, এইভাবে সংবিধান চাই, এই ভোটটা আসলে তাই যে জনগণ আসলে চায় কিনা। এখানে আপনি কি বিরোধিতা করলাম সেটা না, মতামতটা আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট চায় কিনা, জনগণ 7টা বিভাগে হাইকোর্ট চায় কিনা, জনগণ পুলিশের সংস্কার এইভাবে করা উচিত চায় কিনা। সো এইটা জনগণ, আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলের যখন কথা শুনি, তাহলে আসলে জনগণ যে কোনটা চায় সেই বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয় কিনা। এখন কথা হলো আমি জানার জন্য না, আপনার এই কথাটা ঠিক, বিভ্রান্ত আমরা রাজনৈতিক দলগুলো করি। কিন্তু কথা হলো যে আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ দেন, ধরেন না আপনি বিএনপির সমর্থক, আপনি
নোট অফ ডিসেন্ট দেখবেন যে কোনটা কোনটা বিএনপি দিচ্ছে, আপনি করবেন কি ওগুলোতে টিক দিবেন। আর যদি ওইটা না দেওয়া থাকে তাহলে আপনি তখন সব শুনে একটা মতামত দাঁড় করায় তারপর হা বা নার দিকে একটা টিক দিবেন। তার মানে আপনি আপনার যে সিদ্ধান্ত সেটা কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সুযোগ থাকতেছে না। সো দ্যাট ইজ আমার পার্সোনাল প্রস্তাব এটা। পৃথিবীর সব দেশেই গণভোট এইভাবে হয়। পৃথিবীর কোনো দেশে গণভোট 50-60 মানে একটা দলিল হিসাবে গণভোট যা ইটস ইমপ্র্যাকটিক্যাল এবং এটা হতেও পারে না। আরো একটা জিনিস আপনি বোঝেন, 9টা থেকে 5টা পর্যন্ত ভোট দিবেন, আপনি যদি দলিল দেন কিভাবে সম্ভব এত লোকের ভোট একদিনে কাজ করা? তো এটাও একটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। একই দিনে আপনি কিন্তু আবার ভোট করতে চাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে পরিবেশ দেখে যে সব রাজনৈতিক দলগুলো ওই জায়গা থেকে মনে হয় একটু সরে এসছে। গণভোট এক জায়গায় একই দিনে দিলেও খুব একটা অসুবিধা নেই বলে আমার আবহাওয়া দেখে মনে হচ্ছে। সুতরাং তাহলে আমরা একটা জায়গায় গেছি, গণভোট হবে এবং গণভোট ওই দিনই হবে। এখন আমরা যদি প্রতিটা জিনিসকে এরকম নিতে থাকি তাহলে কিন্তু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ কিন্তু ওত পেতে আছে আমাদের সুযোগটা নেওয়ার, যাতে কোনোভাবে ইলেকশন না হয়, ইলেকশনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তা আমার মনে হয় যে ওই জায়গায় না। আর 3টা মাসও নাই, 7 তারিখের মধ্যে আপনি যদি শিডিউল না ঘোষণা করেন, 7 তারিখের মধ্যে গণভোট নিয়ে এখন পর্যন্ত আইনই জারি করেন আপনি, যারা আইন যদি জারি না করেন কিসের ভিত্তিতে আপনি ভোট করবেন? আপনি এখনই দেখেন যে এই প্রতিটা দিন নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। আরে সাধুদেরকে পর্যন্ত আপনি পলিটিক্যাল এলিমেন্ট হিসাবে ইউজ করতে চাচ্ছেন একটা ভলাটাইল সিচুয়েশন তৈরি করার জন্য। যেমন প্রায় টকশোতেই দেখবেন একটা কথা, মব বলে আমাদের এই আন্দোলনটাকে স্তিমিত করার জন্য, এই সংস্কার যাতে সম্ভব না হয় সেজন্য বিভিন্ন জাতে বিভিন্ন বয়ানের তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম আপনাকে বাঁচতে গেলে নতুন বাংলাদেশ লাগবে, এই সংবিধানের সংস্কার লাগবে এবং সেটা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। না হলে আমার আপনার যে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা অধরায় থেকে যাবে। যেটি জনাব শাহরিয়ারও একটুখানি বলছিলেন, শেখ রবিউল আলম আপনার কাছে আসি, এবং নির্বাচন কমিশন থেকেও যেটি বলা হয়েছে যে চ্যালেঞ্জিং হবে নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠান করার ক্ষেত্রে। এবং আপনি জানেন যে এবারে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে অন্য যে কোনো বারের তুলনায় ভোটার সংখ্যা অনেক বেশি, প্রবাসী ভোট এবার যুক্ত হচ্ছে। সব মিলিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন, মানে নির্বাচন কমিশন যেটা বলছে চ্যালেঞ্জিং, কিন্তু সাকসেসফুলি কতটা এগোবে আপনার মনে? ভালোভাবে এগোবে। চ্যালেঞ্জের মধ্যেই তোমরা আছি। 2টি ব্যালট হবে, 2টি ব্যালটে ভোট দিতে তো আমরা অভ্যস্ত। আমরা যখন মেয়র নির্বাচন করি, মেয়রের ভোট দেই, কাউন্সিলর ভোট দেই, সাথে একটা মহিলা কাউন্সিলর ভোট দেয়, 3টা ব্যালটই হাতে দেওয়া হয়। সেখানে খুব বেশি সমস্যা হবে না। ওনারা চ্যালেঞ্জ নিচ্ছে এই কারণে যে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে, একটা বড় পরিসরে হচ্ছে, আবার কিছু প্রতিবন্ধকতা আছে, পতিত ফ্যাসিবাদী শক্তির আছে, আবার প্রশাসনের মধ্য থেকে অকার্যকর করার একটা প্রচেষ্টা থাকলেও থাকতে পারে, কারণ ফ্যাসিবাদী দোসররা আছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন সতর্কতভাবে বলেছে যাতে এটা আবার ইতিবাচক একটা দিক আছে, রাজনৈতিক দলগুলি যেন আরো সচেতন হয়, আরো বেশি সহযোগিতা করে, সেইভাবে বলেছে। একটা জায়গায় আমি একটু বলতে চাই, 77 সালে যে হানা ভোটটা হয়েছিল সেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর তার নীতির প্রতি সমর্থন আছে কি নেই সেটা তিনি জানতে চেয়েছিলেন। এটা তার গণতন্ত্রের প্রতি কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে বলেছিলেন। কারণ দেখেন আপনি, এর আগে মুস্তাক প্রেসিডেন্ট হয়েছে, বিচারপতি সায়েম প্রেসিডেন্ট হয়েছে, কোনো গণভোট লেগেছে? লাগেনি, অধ্যাদেশ জারি করেই হয়ে গেছে। বিচারপতি সায়েম যখন অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, জিয়াউর রহমান মনে করলেন যে তিনি যেহেতু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যে মানুষের একটা কনসার্ন নেওয়া উচিত যে প্রেসিডেন্ট হিসেবে আমি কন্টিনিউ করবো কিনা এবং আমার এই নীতি অনুসরণ হবে কিনা, যার জন্য তিনি একটা গণভোট নিয়েছিলেন এবং অতি তাড়াতাড়ি তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছিলেন। সেখানে সব রাজনৈতিক দল, যদি রাজনীতি নিষিদ্ধ ছিল, 2 পরিষদে মানে ভাগ হয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট, তার প্রেসিডেন্ট প্রার্থী হলেন জিয়াউর রহমান, যেদান লুসমানি হলেন জাতীয় ঐক্য জোটের প্রার্থী। তারপরে 79 সালে আবার ধরেন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, গণতন্ত্রের উত্থান হয়েছে। সেটা একটা প্রেক্ষাপট। ভাই যেটা বলছিলেন, জনগণ সার্বভৌম, কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখা দরকার জনগণ তার এই সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে সংবিধানের মাধ্যমে। আর জনগণের মতামতটা প্রকাশ করার জন্য তার কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকে, ফাংশন করে সংসদে, ঠিক আছে? তো এখন জনগণকে প্রত্যক্ষভাবে নিতে হচ্ছে। আমি আবারও বলতে চাই, জনগণের সবকিছু বোঝার দায়িত্বও না, বোঝার প্রয়োজনও নেই। জনগণ সবসময় সে বোঝে এবং একজন প্রতিনিধি নির্বাচিত করে। যেমন ধরেন, আমি যদি একটা গুরুত্বপূর্ণ বা খুব খারাপ একটা মামলায় যুক্ত হয়ে যাই, আমি কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে খুঁজবো যে উনি ভালো পারফর্ম করে, ভালো জানেন, উনি আমাকে এখান থেকে পরিত্রাণ দিতে পারবেন। জনগণ তো কিন্তু তার একটা প্রতিনিধি বেছে নেয় যে সংসদে তার হয়ে প্রতিনিধিত্ব করবেন, তার হয়ে বুঝবেন। সেই জন্য আগে সংসদে পাশ হয়, তারপরে মৌলিক বিষয়গুলি অধিকতর জনগণের সম্মতির জন্য গণভোটে যায়। সেটা হলে
জনগণের তো বুঝার প্রয়োজন হতো না। আমি আবারও বলছি, যেহেতু সেই প্রক্রিয়া না করে গণভোটটা আগে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে বা সরকার যেভাবে এগোচ্ছে, প্রত্যেকটা ইস্যুতে জনগণের কনসার্ন নেওয়াটা দুরূহ, যার ফলে আমাদের এই প্রক্রিয়ায় যেতে হচ্ছে। তবে আমি আবার ওই একই কথা রিপিট হবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে অবিশ্বাস কমলে জুলাই সনদ যারা আমরা সই করেছি, জেনে বুঝেই তো সই করেছি, সেটা বাস্তবায়ন করার জন্য সন্দেহ হয়তো রাজনৈতিক দলগুলির মধ্যে আছে, কিন্তু নির্বাচনের পরে এই সন্দেহ নাও থাকতে পারে, যার ফলে আমি এটাকে ইতিবাচক দেখছি, ভালোভাবে এগোচ্ছি। মানে ব্রেক্সিটের কথা বললেন, ব্রেক্সিট কিন্তু আগে সেখানে পাশ হয়েছে, তারপরে গণভোটে গিয়েছে। মানে ব্রেক্সিটটা অনুমোদন হয়েছে আগে যে তারা এই জায়গায় যেতে চায়, এই নীতি আগে গ্রহণ করেছে, দেন গণভোটে গিয়েছে। আমাদের ওখানে ওভাবে হলো সমস্যা হতো না। আর গণভোটের যে প্রস্তাবনার কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই জিটিভিতে জাতীয় ঐক্যমত কমিশনের মনির হায়দার একটা এককভাবে প্রোগ্রাম করেছে আপনাদের জিটিভিতে, সেখানে বলেছে এই গণভোটের প্রস্তাবনা যখন দ্বিমত হচ্ছিল, জামাত ইসলামে অনেক সময় বলতে পেরেছে সাংবিধানিক বিশেষ আদেশ প্রয়োগ করতে, কার্যকর করার জন্য। এনসিপি তো সবসময় বলে আসতেছে তারা একটা গণ পরিষদ চায়। বিএনপি গণভোটের কথা বলছে, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়া যায়। সালাউদ্দিন সাহেবের প্রস্তাব, আমি বলছি না, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য মনির হায়দার নিজে বলেছেন, তখন অন্যান্য রাজনৈতিক দলে একমত হয়েছে। অর্থাৎ গণভোট বলেন, সনদ সই বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, বিএনপি ইতিবাচকভাবে দেখছে এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার সেইভাবেই এগোচ্ছে। প্রশ্ন একটা হোক, তার অংশ চারটা হোক,